সিলেট শহর জুড়ে বয়ে যাচ্ছে রক্তের বন্যা। প্রতি রাতে একটা গলাকাটা মানুষ মিলে রাস্তার মাঝখানে, আর তার পাশেই থাকে একটা ফাইল, যা ওই লাশের সকল কুকর্মের হিসাব থাকে। আর লাশগুলো হলো কোটিপতি, এমপি, মন্ত্রী আর ধর্ষণকারীদের, যাদের বিচার করা পুলিশদের সাধ্য নেই। কিন্তু কে বা কারা এসব করছে তা কেউ জানে না। পুলিশ জানার চেষ্টা করছে কিন্তু পারেনি। লাশগুলোর পাশে থাকা ফাইলে যে হিসাব মেলে যে ওই ব্যক্তি কিভাবে কত মানুষকে কত টাকা ঠকিয়ে খেয়েছে, কিন্তু টাকাগুলো কোথায় দেখা যায় না। যার অ্যাকাউন্টে আছে ওই অ্যাকাউন্ট থেকে জেকে ওয়েবসাইটে রাখা হয়েছে। এই জেকে ওয়েবসাইট কোথায় আছে আর এই জেকে ওয়েবসাইটের মালিককে, কোথায় বাড়ি, আজও কেউ খুঁজে পায়নি। পুলিশ যখন ট্রেস করেছে, প্রথমবার কানাডা, 1 মিনিট পর লন্ডন, আবার সিঙ্গাপুর ইত্যাদি ইত্যাদি জায়গায় দেখাচ্ছে। পুলিশ আজও খুঁজে যাচ্ছে। আর এইদিকে একের পর এক প্রতিদিন রাতে খুন হচ্ছে, খুনি খুন করে যাচ্ছে। যাই হোক, এসব খুন খারাপি বাদ দেন, চলেন আগে পরিচিত হই। আমি হৃদয়, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। আজ আমার ডিউটির প্রথম দিন। আজ থেকে 2 মাস আগে জেল থেকে বের হয়েছি, 15 বছর সাজা ভোগ করে। আমার বাল্যকাল এবং কিশোরকাল জেলে কেটেছে। জেলে থেকে পড়াশোনা করেছি, তাই আজ আমি পুলিশ অফিসার। এখন ভাবছেন হয়তো আমি কেন জেলে ছিলাম, সেটার উত্তর সময় হলে বলে দেব। আমি থানার ভিতরে ঢুকতেই একজন পুলিশ আমাকে স্যালুট করলো। আমি বললাম সবাইকে এখানে আসতে। তারপর বলল জি স্যার। এখানে আসতেই সবাই লাইনে দাঁড়িয়ে গেল আর আমাকে স্যালুট করলো। আমি বললাম এখানে আমি নতুন, তাই চাই সবার সাথে পরিচিত হতে। সবাই নিজেদের নাম আর কোথায় থাকেন বলেন। তারপর একজন প্রথমে সামনে এগিয়ে এসে বলল, স্যার আমার নাম রাহাত, আমার বাড়ি হবিগঞ্জ। দ্বিতীয় জন বলল আমি জিসান, বাড়ি সিলেট। তৃতীয় জন বলল আমি সজীব, বাড়ি টাঙ্গাইল। চতুর্থ জন বলল আমার নাম অভি আর বাড়ি কুষ্টিয়া। এভাবে সবার নাম আর বাড়ি জেনে নিলাম। তারপর আমি বললাম ইন্সপেক্টর অভি, আপনি আমার কেবিনে আসুন। তারপর অভি বলল জি স্যার। কেবিনে আসার পর আমি বললাম আপনাকে এমন দেখাচ্ছে কেন, কোনো সমস্যা? অভি বলল একটা বিষয় নিয়ে মনটা খুব খারাপ, ভাবছি পুলিশের চাকরিটা ছেড়ে দেব। আমি বললাম কেন, কি হয়েছে? অভি বলল 6 দিন আগে একটা র্যাপিং কেসের একটা ছেলেকে আমি ধরেছিলাম। আদালতে সাক্ষী ও প্রমাণ দিয়েছি, কিন্তু মন্ত্রীর ছেলে বলে আদালতে আমার দেওয়া সাক্ষী ও প্রমাণ লুট করা হয়েছে। আমি বললাম ওই মন্ত্রীর নাম কি? অভি বলল ফয়সাল। আমি বললাম তার ছেলের নাম? অভি বলল রাফি। স্যার, ছেলেটাকে শাস্তি দিতে পারিনি, এতে আমার ততটুকু খারাপ লাগেনি যতটুকু খারাপ লেগেছে কাল তাকে একটা অনুষ্ঠানে দেখে স্যালুট করে। তারপর আমি বললাম আমাদের তো আর কিছুই করার নেই। আচ্ছা, তুমি এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে নিজের ডিউটিতে মন দাও। অভি বলল কি করে মন দেব স্যার? যখনই ডিউটিতে যাই তখনই একটা না একটা খারাপ কাজ চলে আসে, আর তা আমাদের মুখ বুঝে সহ্য করতে হয়। আমি তো ওই দিন থেকে ঘুমাতে পারিনি স্যার, যে দিন আদালত ওই মন্ত্রীর ছেলেকে খালাস করে দিয়েছে। প্রতি রাতে আমি শুনতে পাই ওইসব নির্যাতিত মেয়েদের কান্না আর আর্তনাদ চিৎকার। আমি বললাম আমরা তো আর কিছুই করতে পারবো না, কারণ আমাদের হাতে আইনের হাত করা লাগানো। অভি বলল তাই বলে সব মুখ বুঝে সহ্য করব? তখন আমার মোবাইলে ফোন আসলো। আমি ফোন নাম্বারটা দেখে অভিকে বললাম তুমি তোমার কেবিনে চলে যাও, আমি যখন প্রয়োজন হব তখন তোমাকে ডেকে নিব। অভি বলল জি স্যার। আমি বললাম হ্যালো। ওপাশ থেকে বলল হ্যালো স্যার, সব রেডি, আপনি এখন আসতে পারেন। আমি বললাম ওদেরকে কি বলেছ? ওপাশ থেকে বলল স্যার, আজ সন্ধ্যায় সবাই আসবে। আমি বললাম ওকে, আমি এখন রাখি, পরে কথা বলবো। ওপাশ থেকে বলল জি স্যার। আমি বললাম আর হ্যাঁ, এখন আর আমাকে কখনো ফোন দেবে না, যা বলার মেসেজ করে বলে দিও। ওপাশ থেকে বলল জি স্যার। ফোন কেটে দিয়ে দুপুরে লাঞ্চ করলাম। তারপর চললাম কমিশনার স্যারের সাথে দেখা করতে। সাথে ছিল অভি, জিসান আর সজীব। স্যারের রুমে গিয়ে স্যারকে স্যালুট করলাম। তারপর অনেক কথা হলো। কমিশনার স্যার বলল হৃদয়। আমি বললাম জি স্যার। তারপর একটা ফাইল এগিয়ে দিয়ে বলল এই নাও, এই ফাইলটা যে এখন তোমার দরকার। আমি চাই তুমি তোমার প্রথম কাজ এই ফাইলটা দিয়ে শুরু করো, এই কাজটা তুমি হ্যান্ডেল করো। আমি বললাম জি স্যার। তারপর স্যারের কাছ থেকে বিদায় নিয়ে সোজা বাসায় চলে এলাম। ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিলাম। ফাইলটা হাতে নিয়ে ভাবতে লাগলাম এটা কেমন কেস হবে, জটিল নাকি সহজ। বারবার একই কথা চিন্তা করতে লাগলাম। তারপর বললাম এতবার চিন্তা করার কি দরকার, এখন ফাইলটা খুলে দেখলেই তো হয়। প্রথম পাতা উল্টেই অবাক, আমার সামনে দাঁড়িয়ে আছে আমার অতীত। আমার বাবা, ফাইলটাতে লেখা আছে আমার বাবার নাম জয় শেখ, পেশা পুলিশ, পদবি এসএপি, এরকম অনেক কিছু লেখা আছে। আমি পড়তে পড়তে শেষ পৃষ্ঠায় গেলাম। সেখানে লেখা 12/5/1990 বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা নারী পাচার করে বিদেশে নিয়ে যাচ্ছে। ইনফরমেশন অনুযায়ী সেখানে এসিপি জয় হামলা করেন এবং রাঙা হাতে ধরেন পাচারকারীদের। পরে পাচারকারীদের থেকে বয়ান নেওয়া হয়। পাচারকারীদের বয়ান হলো হ্যাঁ আমি একজন পাচারকারী, কিন্তু আমাদের উপরে একজন আছেন যিনি আমাদের দ্বারা এসব করান, তিনি হলেন এসিপি জয়। আমি চাইনি এসব বলতে, কিন্তু এখন বললাম, কারণ তিনি আমাদের দিয়ে কাজ করিয়ে মোটা অঙ্কের টাকা অর্জন করে। আমাদের ফাঁসিয়ে দিলেন এখন
তাই বলে দিলাম। পরে খোঁজ নিয়ে দেখা যায় যে এসিপি জয়ের অ্যাকাউন্টে 50 কোটি টাকা বাহিরের কোনো দেশ থেকে তার নাম্বারে পাঠিয়েছে। আদালত এসিপি জয়কে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এরপর কিছুদিন পরে এসিপি জয় জেল থেকে পালানোর চেষ্টা করে আর পুলিশ তাকে ইনকাউন্টার করে দেয়। এসিপির মৃত্যুতে এই কেসটা এখানেই সমাপ্তি হয়। আমি কিছুতেই ভেবে পাচ্ছি না কেন স্যার আমাকে এই ফাইলটাই দিলেন। এটা দিয়ে আমি কি করব? নাকি স্যার আমাকে স্মরণ করিয়ে দিতে যাচ্ছেন যে আমি একজন পাচারকারী ছেলে? না, আমি কেন পাচারকারী ছেলে হতে যাব? আমার বাবা তো পাচারকারী ছিলেন না। তোর কিছুই ভালো লাগছে না। তখন মোবাইলে একটা মেসেজ আসলো। মেসেজটা সিন করে চলে গেলাম মিটিংয়ে। সেখান থেকে আসতে একটু লেট হলো। রাত 12টার দিকে বাসায় ফিরলাম। বাসায় এসে রাতের খাবার খেয়ে একটা ঘুম দিলাম। ঘুম ভাঙলো সকালে উঠে ফ্রেশ হয়ে জিপ নিয়ে বেরিয়ে পড়লাম কমিশনার অফিসের দিকে। আমি বললাম, স্যার আসতে পারি? স্যার বলল, হুম আসো। তারপর স্যারকে স্যালুট করলাম। স্যার বলল, বসো। আমি বসে পড়লাম। আমি বললাম, স্যার কালকের ফাইলটা নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। স্যার বলল, আমি জানি তুমি কি বলতে চাও। তুমি বলতে চাও আমি কেন তোমাকে এই ফাইলটা দিলাম, যেটা কিনা আদালত কয়েক বছর আগে এটাকে ক্লোজ করে দিয়েছে। আমি বললাম, জি স্যার। স্যার বলল, এই ফাইলটাতে যা লেখা হয়েছে সবকিছু টাকা দিয়ে করানো হয়েছে। আমি বললাম, কে করেছে? স্যার বলল, জানি না। আমি চাই এই ফাইলটাকে মিথ্যে প্রমাণ করে তুমি সত্যতা সবার সামনে তুলে ধরো। আমি বললাম, কিন্তু কিভাবে? এখানে তো কোনো ক্লু নেই যেটা দিয়ে আমি আমার বাবার কলঙ্ক মেটাবো। স্যার বলল, একজন আছে যার কাছে তুমি তোমার কেসের সমস্ত ডিটেলস পাবে। আমি বললাম, কে সে? তারপর স্যার বলল, রাইহান। বর্তমানে সে খুলনায় থাকে বলেই জানা গিয়েছে, আর তার এক কপি ফটো আমি তোমাকে দিচ্ছি। আমি বললাম, ওকে স্যার। তারপর স্যার আমাকে একটা ফটো দিলেন। লোকটা স্যারের বয়সী, মুখে লম্বা দাড়ি, বড় একটা চশমা লাগানো। স্যার বলল, আমি চাই তুমি এই মিশনে কাল থেকেই নামবে। আমি বললাম, জি স্যার। স্যার বলল, তাহলে তুমি এখন আসতে পারো। আমি বললাম, ওকে স্যার। স্যারকে স্যালুট করে বেরিয়ে পড়লাম থানার উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমি যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। পুরো অবাক হয়ে গিয়েছি আমি। সবাই ঈদের দিনের মতো উৎসব করে যাচ্ছে। কেক কেটে খাচ্ছে, আবার কেউ কেউ খাইয়ে দিচ্ছে, কারো মুখে লাগিয়ে দিচ্ছে। আমি বললাম, ও হ্যালো। দরজায় নক করে বললাম। সবাই আমার দিকে তাকালো। আমাকে দেখে ভয় পেয়ে গেল। তারপর আমি বললাম, কি হয়েছে? এত আনন্দ কিসের? অভি বলল, স্যার গত রাতে ওই মন্ত্রীর বেটা খুন হয়েছে। আমি বললাম, কে খুন করেছে? সজীব বলল, জেকে। আমি বললাম, এটা আবার কে? জিসান বলল, আমাদের দ্বারা যেই কাজ সম্ভব না সেই কাজ এই জেকে করে দিয়েছে। আমি বললাম, এই ব্যক্তিকে আমি কোথায় পাবো? অভি বলল, স্যার আপনি নতুন তাই হয়তো জেকে সম্পর্কে জানেন না। আজ পর্যন্ত জেকে কেউ দেখেনি, আর জেকে যার সাথে দেখা করেছে তার সেখানেই মৃত্যু হয়েছে। আমি বললাম, কেউ এখন দেখেনি, তাহলে ওর নাম কি? কিভাবে জানলো? জিসান বলল, স্যার তার একটা ওয়েবসাইট আছে যার মাধ্যমে গরিব মানুষকে সে সাহায্য করে। সেটার নাম জেকে, তাই সবাই তাকে জেকে নাম দিয়েছে। আমি বললাম, খুন করেছে একজন খুনি, আর তোমরা এখানে ঈদের আনন্দ করছো? অভি বলল, ইয়ে মানে স্যার? আমি বললাম, মানে টানে বাদ দাও, ডিউটিতে লাগো। আমি 1 সপ্তাহের মধ্যে এই জ্যাকেকে আমার থানায় চাই। সজীব বলল, জি স্যার। জিসান বলল, কিন্তু স্যার আমরা তো তাকে কখনো দেখিনি, বা এমন কোনো ক্লু নেই যে আমরা জেকে অবধি পৌঁছাতে পারবো। আমি বললাম, মন দিয়ে খুঁজলে সব পাওয়া যায়, আর এই জেকে তো সামান্য একটা ডন। আচ্ছা, আমি কিছুদিনের জন্য অফিসিয়াল কাজে খুলনা যাব, তাই অভি এখানকার দায়িত্বে থাকবে। সবাই বলল, জি স্যার। সজীব বলল, কখন যাবেন? আমি বললাম, কালই। তারপর ফোন বের করে একটা মেসেজ দিলাম, আমি কাল খুলনা যাচ্ছি, ফিরতে লেট হতে পারে, তাই এই কয়দিন তুই আমার কাজ চালিয়ে যাস। থানা থেকে ফিরলাম বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম। তারপর কাপড় চোপড় প্যাক করলাম। আজ রাতে কাজটা শেষ করলাম, তারপর দিলাম এক ঘুম। সকালে কারো ফোনে ঘুম ভাঙলো। আমি বললাম, হ্যালো। অভি বলল, স্যার আজকে আরেকটা লাশ পাওয়া গিয়েছে আগের মতো। আমি বললাম, কি আর করার, প্রতিদিনের মতো ডেড বডিটা চেক আপ করার জন্য পাঠিয়ে দাও, আর ফাইলটা থেকে অ্যাকাউন্ট বের করো, দেখো আমাদের জন্য অন্তত কিছু রেখে গেছে কিনা। অভি বলল, জি স্যার। আমি বলেই ফোনটা কেটে দিলাম। তারপর আমি উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে বেরিয়ে পড়লাম রেল স্টেশনে যাওয়ার জন্য। সেখানে গিয়ে টিকিট নিয়ে আসার সময় একটা মেয়ের সাথে ধাক্কা খেলাম। পরপর দুইটা ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিল। মেয়েটা বলল, এই বেয়াদব লুচ্চা কোথাকার, তুই আমাকে ধাক্কা মারলি কেন? আমি বললাম, মুখ সামলে কথা বলুন। আর হ্যাঁ, আমি আপনাকে ধাক্কা মারতে যাব কেন? নিজে নিজে ধাক্কা মারেছেন, এখন দোষ আমার। সুন্দর ছেলে দেখলে আর টিকতে পারেন না, যেখানে আমার মতো হ্যান্ডসাম ছেলে দেখলেন অমনি এসে ধাক্কা দিলেন। একদমই কথাগুলো বলে দিলাম। আর এইদিকে মেয়েটার আগে
ফুলছে। আমি সেখান থেকে পালিয়ে এসে সিটে বসে পড়লাম। এখানে আরেকটা ঝামেলা, আমার পাশে বসে আছে একটা মেয়ে, মুখটা দেখা যাচ্ছে না, পত্রিকার কাগজ পড়ছে। আমি বললাম হ্যালো, আরে এ তো সেই মেয়ে। মেয়েটা পেপার সরাতেই দেখলাম এটা সেই মেয়ে যার সাথে একটু আগে ঝগড়া হলো। আমি বললাম এই আপনি সিট নাম্বার কোথায় পেলেন? যেই না সুন্দর পোলা দেখছেন অমনি আমার পিছনে আরম্ভ করেছেন। মেয়েটা বলল এই তুই আমাকে চিনিস? আমি কে? আমার কলার ধরে বলল। আমি বললাম হ্যাঁ জানি, তুই কে? তুই একটা পেতনি। মেয়েটা বলল মাফিয়া ডন জ্যাকে কে চিনিস? আমি তার জিএফ হই। আমি বললাম কি? মেয়েটা বলল হুম। আমি বললাম আচ্ছা ম্যাম সরি। মেয়েটা বলল আচ্ছা আর সরি বলতে হবে না। আচ্ছা বল তোর নাম কি এবার? আমি বললাম আমার নাম হৃদয়। আর আপনার? মেয়েটা বলল আমার নাম ঝুমি। আমি বললাম আচ্ছা বলেন এখন কি আমাকে ক্ষমা করেছেন? ঝুমি বলল না, এত সহজে তোকে ক্ষমা করা যাবে না, তোকে অনেক শাস্তি পেতে হবে। আমি বললাম প্লিজ আমাকে মাফ করে দিন। ঝুমি বলল তোর মাফ নাই। আর হ্যাঁ আমার আরেকটা পরিচয় হলো খুলনা বাগেরহাট থানার এসিপি আমি। আমি বললাম সরি ম্যাম। ঝুমি বলল সরি টরি চলবে না, তোকে তো হাজতে যেতেই হবে। আমি বললাম থানার হাজতে নয়, আপনার হাজতে বন্দি হতে চাই, আস্তে করে বললাম। ঝুমি বলল যা গিয়ে সিটে বস এবার। তারপর আমি বললাম তারপর আমি গিয়ে নিজের সিটে বসে পড়লাম। মেয়েটা রাগী হলে কি হবে, দেখতে কিন্তু মাশাল্লাহ, আপনাদের আর বলবো না ঝুমি দেখতে কেমন। যদি আপনারা তার প্রেমে পড়ে তাকে নিয়ে চান তাহলে আমার কি হবে? আমি কাকে নিয়ে গল্প লিখবো? ঝুমি এক মনে বই পড়তেছে আর আমি তার দিকে এক নজরে তাকিয়ে আছি। আর ইচ্ছে করছে এখনই ওকে বুকে টান দিয়ে আমার কাছে নিয়ে আসি আর ওর পাগল করা চুলের সুবাসে মগ্ন হয়ে থাকি। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে দেখি বেচারি ঘুমিয়ে পড়েছে, তাও আমার কাঁধে। আমি এক মনে তাকে দেখে যাচ্ছি। ঝুমি ঘুমের রাজ্যে হারিয়ে গিয়েছে। দেখতে দেখতে হঠাৎ করে আমিও ঘুমের রাজ্যে পাড়ি দিলাম। ঘুম ভাঙলো কারো কিল ঘুষি আর চরে। ঝুমি আমাকে বলল এই লুচ্চা বজ্জার টিকটিকি হনুমান, আমাকে জড়িয়ে ধরে ঘুমালি কেন? আমি তার আজগুবি বকাগুলো শুনে হাসবো নাকি কাঁদবো ভেবে পাচ্ছি না। আমি বললাম সরি ম্যাম, আমার ভুল হয়েছে। দুপুরে আপনি আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়েছিলেন, তাই আমি আর আপনাকে ডিস্টার্ব করি নাই। ঝুমি বলল যেই দেখলি সুন্দরী মেয়ে তাই পিছনে লাগা শুরু করলি। আমি বললাম তো কি হয়েছে? আমি তো আমার জিএফ কে জড়িয়ে ধরেছি, আর তো কাউকে নয়। বলে জিপ বাই কামড় দিলাম। ঝুমি বলল তুই জানিস না আমি কার জিএফ? মাফিয়া ডন জ্যাকের জিএফ। আমি বললাম জ্যাকে কে? তুই যদি জানতি তাহলে নিজের কবর নিজেই খুঁড়তে লাগতি। আস্তে করে বললাম ঝুমির সাথে ঝগড়া করতে করতে কখন জানি খুলনা চলে এসেছি। রাত বাজে 3টা, এখন কোথায় যাব ভেবে পাচ্ছি না। হ্যাঁ আজ রাত যে করেই হোক এখানে স্টেশনেই কাটাতে হবে। ফোন করলে অবশ্যই আমার লোকে গাড়ি নিয়ে আসবে, কিন্তু আমি সেটা চাই না। আমি চাই না কেউ জানুক আমি এখানে এসেছি। তখনই কেউ পিছন থেকে আমার কলার ধরে টান দেয়। আমি তাকিয়ে দেখি পুলিশের বেশে দাঁড়িয়ে আছে একটা লোক। আরে এ তো রাফি, যে আমার সাথে পুলিশের ট্রেনিং দিয়েছে। রাফি আমাকে না দেখেই বলল ম্যাম এটা কি ওই ব্যক্তি? ওখান থেকে ছবি বলল হ্যাঁ এটাই ওই ব্যক্তি। রাফি বলল বেটা আজ তোকে মজা দেখাবো, মেয়েদের সাথে লোচ্চামি করা। আমার দিকে তাকাতেই অবাক। রাফি বলল স্যার আপনি এখানে? আমি বললাম একটা কাজে এসেছি, আর তোমার ম্যাম যা বলেছে তাই করো, আমাকে ধরে নিয়ে যাও, আর কাউকে পরিচয় দেবে না। রাফি বলল কিন্তু স্যার। আমি বললাম কোনো কিন্তু নয়, চলো আমাকে নিয়ে। রাতে জেলখানায় থাকতে হলো, আমার কোনো অসুবিধা হয়নি, কারণ আমি তো এক নাগারে 15 বছর জেলে ছিলাম। সকালে কারোটাকে ঘুম ভাঙলো, তাকিয়ে দেখি রাফি। রাফি বলল স্যার আপনাকে ম্যাম ডাকছে। আমি বললাম আসতেছি। আর তুমি আমাকে কখনো স্যার ডাকবে না? রাফি বলল জি স্যার। আমি বললাম আবারও স্যার? রাফি বলল সরি স্যার। আমি বললাম তুমি শুধরাবে না কখনো। বলে চলে এলাম ঝুমির রুমে। দেখি ঝুমি রুমে নাই, তাই আমি জানালার দিকে বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত। তখন এই ডাক দেয় আমাকে পিছন থেকে। ঝুমি বলল এই যে মিস্টার বাদর। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম জানালার দিকে তাকিয়ে। ঝুমি বলল এই যে এই। কিছুক্ষণ পর রাফিকে ডাকলো, কিন্তু রাফিও সাড়া দেয়নি, হয়তো কোনো কাজে ব্যস্ত। ঝুমির অনিচ্ছা সত্ত্বেও আমাকে ধাক্কা দিল। আমি বললাম এই যে কি করলেন? আপনি আমাকে টাচ করলেন কেন? ঝুমি বলল কানের সমস্যা আছে নাকি? আমি বললাম না তো। ঝুমি বলল এতক্ষণ ধরে ডাকছি, সাড়া দিচ্ছেন না কেন? আমি বললাম আপনি কখন আমাকে ডাকলেন? ঝুমি বলল একটু আগে ডেকেছি। আমি বললাম আপনি তো মিস্টার বাদর বলে, আর এই যে কে বলে ডেকেছেন? ঝুমি বলল তুই একটা বাদর, তোর সাথে কথায় পেরে উঠতে পারবো না আমি। আমি বললাম এ কেমন মাইয়া রে বাবা, একটু আগে বলল আপনি, এখন বলে তুই। ঝুমি বলল এখন আমার যা ইচ্ছা তাই ডাকবো। তুই কে? তোকে এত কৈফিয়ত দিব কেন আমি? আমি বললাম সময় আসলে বলবো। ঝুমি বলল থাক তোর সময় নিয়ে, আর এখন তোকে ছেড়ে দিলাম, আর কখনো কোনো মেয়েকে ডিস্টার্ব করতে দেখলে তোকে একদম ধর্ষণ মামলায় ফাঁসিতে ঝুলাবো। আমি বললাম জি ম্যাম। তারপর থানা থেকে চলে আসলাম আর একটা হোটেল রুম বুকিং করলাম। রুমে এসে ফ্রেশ হয়ে সকালের নাস্তা করলাম। তারপর রাফিকে কল দিলাম। আমি বললাম হ্যালো রাফি। রাফি বলল জি স্যার। আমি বললাম তোমাকে একটা ফটো দিচ্ছি, আমাকে এই ব্যক্তির সমস্ত ডিটেলস দাও তাড়াতাড়ি। রাফি বলল জি স্যার।
স্যার। আধা ঘন্টা পর কল দিচ্ছি, কল কেটে দেয়। 20 মিনিট পর আবারও কল দিল। আমি বললাম বলো। রাফি বলল, আপনি যার ফটো দিয়েছেন সেটা সম্পর্কে আমি কিংবা তেমন কেউ কিছুই জানে না, আমাদের রেকর্ডেও নেই, কিন্তু আমি এই ফটো ঝুমি ম্যামের বাসায় দেখেছি প্রায় সময়। আমি বললাম, তোমার ঝুমি ম্যামের বাসা কোথায়? রাফি বলল, আমি টেক্সট করে দিচ্ছি। আমি বললাম, আর হ্যাঁ, কাউকে কথা বলবে না? রাফি বলল, জি স্যার। আমি বললাম, ওকে, এখন রাখি, পরে কথা হবে। রাফি বলল, জি স্যার। কল কেটে দিয়ে রাফির দেওয়া ঠিকানা অনুযায়ী যাওয়া শুরু করলাম। দরজায় কলিং বেল দিলাম, কিন্তু খুলছে না। অনেক চেষ্টার পরেও দরজা খুলছে না। ব্যর্থ হলাম আমি। তখন করার দিকে নজর গেল আমার। আরে, এখানে তো তালা লাগানো, কি করব মাথায় আসতেছে না। হ্যাঁ, পিছনের দিকে গিয়ে দেখি সেখানে কোনো রাস্তা মেলে কিনা। না, কোনো রাস্তা নেই। পিছনের দিকেও কোনো রাস্তা নেই। তারপর দোতলার দিকে তাকাতেই ব্যালকনির দরজা খোলা দেখতে পাই। পাইপ দিয়ে উপরে উঠে পড়লাম আর ঢুকে পড়লাম একটা রুমে। রুমটা বেশ গুছানো, মনে হয় এটা ঝুমির রুম। আচ্ছা, ঝুমির বাবা কোথায়? খুঁজতে লাগলাম ওই ফটোটা, কিন্তু পেলাম না। সারা বাড়ি খুঁজেও, সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজার পরে একটা পরিত্যক্ত ঘরে পেলাম ওই ফটোটা। ফটোটা হাতে নিতেই দরজা খোলার শব্দ পেলাম, তাই আমি সাবধান হয়ে গেলাম। এদিকে ঝুমি দরজা খুলে অবাক। ঝুমি বলল, এই মনি, বাসার এই অবস্থায় কেন? কে করলো এরকম? সারা বাড়ি এরকম ভাঙচুর কেন? আর এরকম এলোমেলো করা কেন? ঝুমি আর কোনো শব্দ না করে পিস্তলটা হাতে নিয়ে প্রস্তুত হলো। আর অন্যদিকে আমি চুপচাপ ঝুমির পিছনে এলাম আর তাকে জড়িয়ে ধরে তার হাত থেকে পিস্তলটা নিলাম। আমি বললাম, একদম নড়াচড়া করবে না, গুলি করে দেব কিন্তু। ঝুমি বলল, কে তুই? আমি বললাম, সময় আসলে জানতে পারবে। আর উনি কোথায়? পিছন থেকে ছবিটা ওর সামনে নিয়ে বললাম। ঝুমি বলল, আমি বলবো না। আমি বললাম, তোমাকে তো আজ বলতেই হবে। ঝুমি বলল, বলবো না চিৎকার করে। আমি বললাম, বুঝেছি, এইভাবে কাজ হবে না। বলেই পকেট থেকে একটা অজ্ঞান করার স্প্রে বের করে তাকে অজ্ঞান করলাম। তারপর ঝুমির জিপে নিয়ে তাকে একটা বনে নিয়ে গেলাম, গভীর বনে, একটা পোড়া বাড়িতে নিয়ে গেলাম। ঝুমি এখনো জ্ঞান আসেনি, তাই আমি তাকে একটা দেয়ালের সাথে বেঁধে রাখলাম। অনেকক্ষণ পর ঝুমির জ্ঞান আসলো। ঝুমি বলল, কে ওখানে? কে? আমি বেরিয়ে আসলাম অন্ধকার থেকে। ঝুমি আমাকে দেখি অবাক। ঝুমি বলল, তুই? আমি বললাম, হুম। ঝুমি বলল, এই কুত্তা, বিলাই, হাওলা, হারপিক, আমাকে এখানে ধরে নিয়ে আসলি কেন? আমি বললাম, তোমার সাথে এত বেশি কথা বলতে চাই না আমি, শুধু এটা বলো যে এই রাইহান সাহেব তোমার কি হন? ঝুমি বলল, আমার বাবার নাম তুই কি করে জানলি? আগে বল, তুই কে? আমি বললাম, কে আমি শুনলে তুমি কেন? আমার পাঠকরাও বিশ্বাস করতে পারবে না। ঝুমি বলল, আগে বল, তারপর দেখা যাবে বিশ্বাস করা যায় কিনা। আমি বললাম, সিলেট অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ। তারপর ঝুমি অবাক হয়ে গেল। এখনই অবাক হলে চলবে না, আরো একটু অবাক হতে হবে। আমি সেই ব্যক্তি যাকে পুরো সিলেটের বড়লোকেরা ভয় পায় আর গরিবেরা ভালোবাসে, আর তোমার সেই রাজকুমার যাকে নিয়ে তুমি দিনরাত স্বপ্ন দেখো। ঝুমি বলল, এত পেঁচিয়ে না বলে সোজা করে বলে দাও, কে তুমি? তারপর আমি বললাম, আমি সেই আন্ডারওয়ার্ল্ডের ডন, কিং অফ মাফিয়া জেকে। তারপর ঝুমি বলল, বাহ, তুই সেই মজা করতে পারিস, মানুষকে ভয় দেখাতে পারিস, বাহ বাহ। আমি ভয় পেয়েছি। দাঁত বের করে একটা হাসি দিল। নিজেকে মাফিয়া কিং নয়, একটা জোকার কিং লাগতেছে তার সামনে। কি মেয়ে রে বাবা, ভয় বলতে কিছুই নেই মনে হয়। আমি বললাম, রাইহান সাহেব তোমার কি হয়? রাগী লুক নিয়ে বললাম। ঝুমি বলল, আমি বলবো না। ঠাস করে একটা চর মেরে দিলাম। রাগে আমার শরীরটা 160 ডিগ্রির মতো গরম হয়ে আছে, তাই একটা চর মেরে দিলাম। আমি মন খারাপ করে বসে আছি। একে তো মাথায় রাগ হয়ে আছে, আর এইদিকে ঝুমির কান্না। আমি বললাম, ঝুমি, কান্না বন্ধ করবে নাকি আরেকটা দেব? ঝুমি বলল, শয়তান, হালমান, নাইজেরিয়ান, সবুজ কুত্তা, নীলটিয়া, লাল পেঁচা। ঝুমি যেসব প্রাণীর নাম বলছে আমি সেসব দেখবো তো দূরের কথা, আমি আগে কখনো নামগুলো শুনিনি। কান্নার আওয়াজ বেড়ে গেল, তাই আর না পেরে গেলাম ঝুমির অনেক কাছে। এতটা কাছে গেলাম যে ঝুমির শ্বাস প্রশ্বাস আমার নাকের কাছে এসে পড়ছে। তখন ভয় পেয়ে কান্না বন্ধ করে। কিছুক্ষণ পর আবারও সে নেকা কান্না শুরু করলো, আর আমাকে সেই আজগুবি গালগুলো দিতে লাগলো। ঝুমি বলল, আজ পর্যন্ত আমার বাবাও আমার গায়ে হাত তোলেনি, আর তুই আমাকে চর মারলি, শালা মহিষের ডিম। দূর থেকে আমি তার মায়াবী চেহারার দিকে তাকিয়ে আছি, কিন্তু তার কি যেন একটা জিনিস আমাকে টানছে। আরে সেটা আর কিছুই না, সেটা হলো ঝুমির ওই গোলাপি ঠোঁট দুটো। আমি আর দেরি না করে ঝুমির ঠোঁট আর আমার ঠোঁট দুটো এক করে দিলাম। ঝুমি বুঝতে পারিনি যে আমি হঠাৎ করে এমন করে বসবো। অনেক ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আমার কাছে ব্যর্থ হলো। আমি এক মনে ঝুমির ঠোঁটের স্বাদ নিচ্ছি, আর এইদিকে ঝুমি তার চোখের জল ছেড়ে দিল কষ্ট সহ্য করতে না পেরে। প্রায় 8 মিনিট পর তাকে ছাড়লাম, আর এইদিকে শুরু হলো ঝুমির সেই আজগবি বকাশকা। দুজনেই হাঁপিয়ে গিয়েছি, অথচ ওর বকাবকি যেন বন্ধই হচ্ছে না। তারপর আমি বললাম, মুখটা বন্ধ করবে নাকি আরেকটা দেব? ঝুমি বলল, কি দিবি রে তুই? এখন তো আমি দেব, কামড় দিব, শুধু কামড় দিব। এটা শুনতেই আমার মনে পড়লো, হাই, এটা আমি কি করলাম? আমি তো কিস করতে গিয়ে অনেকগুলো কামড় দিয়েছি ঝুমিকে। ধুর, কেন যে রাগ করতে গেলাম। আমি বললাম, প্লিজ ঝুমি, একটিবারের জন্য একটু সিরিয়াস হও।
সুমি বলল বলো। আমি বললাম আচ্ছা রায়হান সাহেব তোমার কি হয়? সুমি অনেকক্ষণ চুপ থাকার পর বলল আচ্ছা আমি বলবো, আগে বলো তুমি ওনাকে দিয়ে কি করবে? ওনাকে দিয়ে তোমার কি দরকার আর তোমার আসল পরিচয়টা কি? আমি বললাম তোমার প্রশ্নের উত্তর পেতে হলে জানতে হবে আমার অতীতটা। তারপর ছবি বলল বলো। আমি বললাম আজ থেকে প্রায় 28 বছর আগের ঘটনা। সিলেটের শিববাড়ির থানার এসিপি ছিলেন আমার বাবা জয় শেখ, আর আমার আম্মু ছিলেন গৃহিণী, আর আমার দুষ্টু মিষ্টি একটা বড় বোন ছিল, তার নাম ছিল জুহি। বেশ সুখেই কাটছিল আমাদের জীবন। আপু বলল আম্মু আম্মু। আম্মু বলল কি রে কি হয়েছে, ডাকছিস কেন? আপু বলল দেখো তোমার ছেলে আমার কি করেছে। আম্মু বলল কি করেছে? আপু বলল তোমার ছেলে আমার নোটের খাতায় পানি ঢেলে দিয়েছে। আমি বললাম না আম্মু, আমি কিছুই করি নাই, আমি তো আপুর খাতাটাকে একটু পানি খাওয়াচ্ছিলাম, বেচারা খাতা শুকিয়ে গেছে একদম পিপাসায়। আমি এটা বলে একটা হাসি দিলাম। আম্মু বলল এটা তুই একদমই ঠিক করিস নাই। আমি বললাম তাই নাকি আম্মু? তারপর আপু বলল দাঁড়া তোকে দেখাচ্ছি মজা, বলে আমাকে সেই দৌড়ানি দিল। আর তখন আমার বয়স ছিল মাত্র 6 বছর, আর আপু আমার থেকে 2 বছরের বড়। এভাবেই কেটে গেল আরো 8টি বছর। আমার বয়স তখন 13। আমি এখনো সেই আগের মতো ছোটখাটো দুষ্টামি করি। আমি বললাম স্যার বলছি আপু লাগছে আমার। আপু বলল আগে বল আমার নোট কেন নষ্ট করলি? আমি বললাম ইচ্ছা করে করি নাই। আপু দিল আরো জোরে টান। তারপর আমি বললাম ও মা গো স্যার আপু, ভালো হবে না কিন্তু বলছি। আপু বলল না আজ তোকে ছাড়বো না। আমি দিলাম আপুর হাতে একটা জোরে কামড়। আপু আও বলে চিৎকার দিয়ে উঠলো, আমাকে ছেড়ে দিল, আর আমি দৌড়ে চলে গেলাম বাইরে। এদিকে আপুর হাতটা যে অনেকটা কেটে গেছে আমি বুঝতেও পারিনি, আর তখন তো বোঝার বয়স ছিল না। আমি বাইরে অপেক্ষা করতে লাগলাম আপু স্কুলে যাওয়ার। আপু স্কুলে চলে গেলে তারপর আমি বাড়িতে যাব, তার আগে যাব না। 1 ঘন্টা পর চুপি চুপি বাড়িতে গেলাম। বাড়িতে ফিরতেই ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মারলো। 2টা চর পড়লো আমার কোমল 2টা গালে। ঠোঁট কেটে রক্ত ফিচকারি দিয়ে বের হলো। আম্মু বলল এই তুই জুহির হাতে কামড় দিলি কেন? আমি কিছু না বলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলাম। আম্মু আরো অনেক বকা দিল। পরে আমি রাগ করে ঘর থেকে বেরিয়ে পড়লাম। বুঝতে পারছি না কি করব, কোথায় যাব। সারাদিন স্কুলের মাঠে কাটিয়ে দিয়েছি। যখন বিকাল হলো ভাবলাম এখন তো আম্মু দুপুরে লাঞ্চ করতে আসবে। আমি এখন আম্মুর কাছে আম্মুর নামে নালিশ করব। যেই বাবা সেই কাজ। আমি বাড়িতে চলে গেলাম। বাড়িতে এসে আমি অবাক, মেন দরজা খোলা, চারপাশটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে, রক্তের বন্যা বইছে। কিছু বোঝার আগে উপর থেকে আপুর চিৎকার শুনতে পেলাম। আমি তাড়াতাড়ি উপরে চলে গেলাম। সেখানে যা দেখলাম তার জন্য কোনো ভাই প্রস্তুত থাকে না। আমি দেখি আমার আপুর উপর একটা লোক উঠে কি যেন করতেছে উলঙ্গ হয়ে। আমি আপুর কাছে যেতে চেষ্টা করলাম, কিন্তু একটা লোক আমাকে আটকিয়ে দিল। তার সাথে শক্তিতে পারলাম না আমি। লোকটি বলল বস এই হলো এসিপির ছেলে। এসিপির ছেলেকে পেয়েছি, এখন এটাকে কি করব, মেরে ফেলবো নাকি? দ্বিতীয় লোকটা বলল মারিস না, দাঁড়া ওকে শক্ত করে ধরে রাখ, বাকি প্ল্যানটা ওকে দিয়ে শেষ করব। আর হ্যাঁ ওকে শক্ত করে ধরে রাখ যেন ও পালাতে না পারে। ওর সামনে আমি ওর বোনকে চুষে খাবো। তখন বুঝতে পারিনি লোকটি আমার বোনের সাথে কি করছে, কিন্তু আজ বুঝতে পারছি। তাই আমার হাত থেকে কখনো কোনো ধর্ষণকারী রেহাই পায় না। কিছুক্ষণ পরই ওই ব্যক্তি পাউডারের মতো কি যেন একটা আমাকে জোর করে খাইয়ে দিল। আমি প্রথম ভাই যে তার সামনে তার বোনকে একের পর এক লোক ধর্ষণ করেছে। কিছু করতে পারিনি আমি। ওই ওষুধটা খাওয়ার পর আমার মাথাটা কেমন যেন ঘুরতে শুরু করলো, আর আস্তে আস্তে আমার চোখ বন্ধ হয়ে গেল। সেই দিন আমার চোখের সামনে আমার কলিজাটা ছটফট করতে করতে এই নিষ্ঠুর দুনিয়া থেকে বিদায় নিল। যখন আমার হুঁশ ফিরল তখন নিজেকে কিছুর ওপর আবিষ্কার করলাম, আর সেটা হলো আমার কলিজার টুকরা আপুর উলঙ্গ দেহ। পাশে তাকিয়ে দেখি আমার শার্টটা রক্তে রঞ্জিত হয়ে গিয়েছে। আমার হাতে একটা ধারালো ছুরি। আপুর মুখের দিকে তাকাতেই আমি যেন ভয় পেয়ে গেলাম। আপুর ঘাড় একখানে আর শরীর একখানে। ভয়ে চিৎকার দিয়ে উঠলাম। তখন আব্বুর মতো পোশাক পরা কয়েকটা লোক আসলো, আর আমাকে দেখে তখন আমাকে ধরলো এবং সারা ঘরে কি যেন খুঁজলো। তারা আমাকে নিয়ে যাচ্ছে, আর সাথে আপুর কাটা দেহটা। আম্মুকে দেখেও আমি কান্না করে দিলাম। কি করব বুঝতেছি না। আজ আব্বু কেন এখনো আসতেছে না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শিকারী গল্পের 1 নম্বর পর্বটা এইখানেই শেষ করা হলো। আশা করি গল্পটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এখন তোমাদের হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে, আগের গল্পটা মানে অহনা গল্পটা কেন শেষ করি নাই। এইটার সব থেকে বড় কারণ হলো যে আমি অসুস্থ থাকার কারণে অহনা গল্পের পর্বগুলো অনেকদিন দিতে পারি নাই, যার কারণে অহনা গল্পের যারা যারা অডিয়েন্স ছিল তারা সবাই আনসাবস্ক্রাইব করে চলে গিয়েছে। তাই অহনা গল্পের রিচ একদম ডাউন হয়ে গিয়েছে। তাই আর এই গল্পটা কন্টিনিউ করা হবে না।
যদি পরবর্তীতে কন্টিনিউ করা হয় তাহলে অবশ্যই বলে দেওয়া হবে। তো আপাতত এই গল্পটা এনজয় করো। আশা করি গল্পটা শুনলে তোমাদের কাছে ভালো লাগবে। পুরো গল্পটা খুবই ইন্টারেস্টিং আর মজার। যদি তোমরা শোনো পুরো গল্পটা তাহলে অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখবা, যাতে করে পরবর্তী পর্বগুলো আসার সাথে সাথেই তোমরা দেখতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।